This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের মতো স্থগিত লোকসভার অধিবেশন এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু জবাবি ভাষণ দিলেন না প্রধানমন্ত্রী। আজকের মতো বেনজির ঘটনা ঘটল সংসদের ইতিহাসে, যে প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিলেন না, স্থগিত হয়ে গেল অধিবেশন। রাহুল গান্ধীকে গদ্দার বলার অভিযোগে উত্তাল হয়ে ওঠে সংসদ। এরপরই এই অধিবেশন স্থগিত হয়ে যায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, গতকাল থেকেই দেখছি রাহুল গান্ধীর তোলা একটা বক্তব্য, রাহুল গান্ধীর ম্যাগাজিন থেকে উদ্ধৃত করা একটা বক্তব্য নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হচ্ছিল, যার রেশ আজ পর্যন্ত পৌঁছলো। কিন্তু এই যে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ না দিয়ে অধিবেশনটা স্থগিত হয়ে যাওয়া, এটা কি বার্তা দেয়? এটা কতটা গুরুত্বপূর্ণ? নিশ্চিতভাবে অত্যন্ত নজিরবিহীন ঘটনা ভারতের সংসদীয় ইতিহাসে। শর্মিষ্ঠা, তুমি যেটা বলছিলে যে প্রধানমন্ত্রী প্রত্যেকটি অধিবেশনের শুরুতেই সেই অধিবেশন শুরু করেন আমাদের প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়, এবং সেই ভাষণের উপরেই সেই অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব আনা হয়, যে প্রস্তাবের সমর্থন করেন স্বাভাবিকভাবেই সরকার পক্ষ এবং তার বিরোধিতা করেন স্বাভাবিকভাবেই বিরোধী পক্ষ। নিশ্চিতভাবে প্রতিরক্ষা বা বিদেশের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু না থাকলে সরকার বিরোধী ঐক্যমত্য এমন ধরনের প্রস্তাবে আজ পর্যন্ত কখনো ঘটেনি। তো সেই প্রথা মেনেই বাজেট অধিবেশনও যেভাবে শুরু হয়েছিল রাষ্ট্রপতির ভাষণ দিয়ে এবং তারপরে তার উপরে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব দিয়ে, সে পথেই এগোচ্ছিল। সরকার পক্ষ সমর্থন করছিলেন, বিরোধী পক্ষ বিরোধিতা, এবং শেষমেশ জবাবি ভাষণে এই বিতর্ক শেষ করবার আগে জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী। এটাই রীতি। সেই ভাষণ আজকে দেওয়ার কথা ছিল বিকেল 5টা নাগাদ, যা আজকে তো দেওয়া হলোই না, এবং দিনের অধিবেশন আজকে দিনের মতো মুলতবি হয়ে যাওয়াতে আগামীকাল সকাল 11টার আগে অন্তত সেই ভাষণ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আগামীকাল সকাল 11টায় সংসদের অধিবেশন শুরু হবে। তারপরে স্পিকার যেভাবে কার্যক্রম ঠিক করবেন এবং অবশ্যই বিজনেস কমিটি হাউসের তাতে যেভাবে সম্মত হবেন, বিরোধীরা সম্মত হবেন কিনা, কালকেও হট্টগোল চলবে কিনা, তার উপর নির্ভর করবে কালকে আদৌ প্রধানমন্ত্রী কালকেও ভাষণটা দিতে পারবেন কিনা। কিন্তু তুমি যে প্রসঙ্গে ছিলে, আমাদের প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানে তার লেখা একটি বই, যা এদেশে প্রকাশ করা যায়নি বা করা হয়নি, 4 স্টার্স বলে বইটির নাম, যে বইটির কিছু জায়গাতে 2020-তে গালওয়ানে ভারত চীন যে সীমান্ত সংঘর্ষ সেই নিয়ে কিছু মন্তব্য আছে, কিছু কথা আছে, কিছু প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার কথোপকথন তিনি তুলে ধরেছেন বলে দাবি করেছেন। যদিও সরকারি অনুমতি না মেলায় এ ধরনের বই প্রকাশ করতে গেলে প্রাক্তন সেনাপ্রধানরা দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কিছু লিখতে গেলে সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ফলে এই বইটি কিন্তু এদেশে আলোর মুখ দেখেনি। সেই বইটি আজকে সংসদে নিয়ে আসেন রাহুল গান্ধী, সেখান থেকে পড়তে চান, বাধা পান। এরপরে নিশিকান্ত দুবে বিজেপির এমপি, তিনি ভারত চীন যুদ্ধে ৬২ যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এবং তাতে নেহেরু গান্ধী পরিবারের ভূমিকা ইত্যাদি ইত্যাদি তুলে শেষমেশ একটা সময় বিজেপি এমপিদের তুমুল ব্যারাকিংয়ের মুখে পড়তে হয় বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে, তাকে গদ্দার পর্যন্ত বলা হয়। এরপরই অধিবেশন প্রচণ্ড রকমের উত্তাল হয়ে ওঠে। ওই অধিবেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেখানে যে পথ দিয়ে যাবেন, তার চেয়ারে যাবেন এবং সেখান থেকে নিজের বক্তব্য পেশ করবেন, নিজের জবাবি ভাষণ, সেই পথটা কার্যত ঘেরাও করে ফেলেন বিরোধী মহিলা এমপিরা, মহিলা সাংসদরা। ফলে আজকে প্রধানমন্ত্রীকে কোনোভাবেই সেই পথে নিয়ে আসা সম্ভব নয়। মহিলা সাংসদদের সেই ঘেরাওকে তুলে তাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এমন সম্ভাবনাও কিন্তু ছিল। এই সমস্ত কিছুকে মাথায় রেখে এবং অবশ্যই উত্তাল সংসদ, যেই জায়গা থেকে সংসদের অধিবেশন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি বারবার চেষ্টা করেন বিরোধীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তিনি বারবার চেষ্টা করেন, অমিত শাহ তিনি বারবার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যেই কারণেই এই সংসদের ইতিহাসে এই বেনজির ঘটনা আজ দেখতে হলো। প্রধানমন্ত্রী তিনি জবাবি ভাষণ দিতে পারলেন না, অবশেষে এই অধিবেশন স্থগিত হয়ে গেল। কাল সকাল 11টা পর্যন্ত লোকসভার অধিবেশনে মুলতবি ডাকা হয়েছে। তারপর কোন দিকে এগোয়, স্পিকার কোন পথে সেই অধিবেশনকে নিয়ে যায় আগামীকাল, সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। आने से डर गए सदन में, और उनके रेल मंत्री और निशिकांत जी तो बुलेट ट्रेन की तरह भागे लड़के। निशिकांत जी कई तरह का आरोप लगा रहे हैं। अपोजिशन का डर के भाग गया, आज पार्लियामेंट में नहीं आया स्पीच देने के लिए। यही तो बात है, यही तो देश का सबसे बड़ा खबर है। आज तो बोला था ना, बिजनेस एडवाइजरी कमेटी में डिसाइड हुआ था आज बोलेंगे, क्यों नहीं आया? डर के भाग गया, डर के भाग गया। जो डर गया वो
हुआ? वो क्या हुआ? मर गया पॉलिटिकली। আর এবারে এই মুহূর্তে আমরা একটুখানি বাসন্তীর দিকে নজর রাখবো, কারণ এসআইআর নিয়ে সংঘাত চলছে, আদালতে লড়াই চলছে, এই সব কিছুর মধ্যে শুনানির কাজ চলছে। সেই শুনানির মধ্যে আত্মহত্যার চেষ্টার অভিযোগ বাসন্তীতে, কারণ শুনানিতে ডাক পড়েছে। সেই আতঙ্কে ভুগছিলেন যুবক, আতঙ্ক থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা। সঙ্গে রয়েছে সহকর্মী অভিজ্ঞান। এই যুবকের পরিবারের তরফ থেকে যে কি দাবি করা হচ্ছে এবং এই যুবকের শারীরিক অবস্থা এখন কিরকম? জানিয়ে রাখি, সেটা হলো যে বাসন্তী নলিয়াখালী গ্রামের যুবক সুরজিৎ মিস্ত্রি বেশ কয়েকদিন ধরেই সে আতঙ্কের মধ্যে ছিল। তার পরিবার তাই এমনটাই দাবি করছে, কারণ তার হিয়ারিং এর জন্য তার সেখানে নোটিশ পাঠানো হয়েছিল এবং সেটা নিয়ে পরিবারের সঙ্গে একাধিকবার আলোচনাও করেছে। পরিবারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা না করতে, কিন্তু তারপরেও সে চিন্তামুক্ত হতে পারেনি। এর মধ্যেই আজকে দুপুর বেলায় হঠাৎই বাড়ির মধ্যেই সে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পারার সাথে সাথেই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে এসেছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। সব মিলিয়ে এসআইআর কে কেন্দ্র করে যেভাবে মানুষের মধ্যে ভয় ভীতির আতঙ্কের পরিবেশ একটা রয়েছে, সেটা কিন্তু আবারও কিন্তু এই ঘটনার মধ্যে থেকে কিন্তু সেটা বিরোধীরা, অর্থাৎ যেমন বিরোধীরা একদিকে যারা অভিযোগ করছে, সেই সঙ্গে সঙ্গে শাসক দল যেটা বলছে যে একাধিক মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র এসআইআর এর আতঙ্ক কেন্দ্র করে, এবং সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি আজকে বলা যেতে পারে। বাসন্তীর যুবক সুরজিৎ মিস্ত্রি নিজের বাড়িতেই তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। অনেক ধন্যবাদ। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যেতে পারে সেই আশঙ্কায় সুরজিৎ মিস্ত্রি আত্মহত্যা করেছেন। এইভাবে পশ্চিমবাংলায় মৃত্যুর মিছিল চলছে। এর জন্য দায়ী ভারতবর্ষের বিজেপি সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং নির্বাচন কমিশন। চন্দননগর গৌরহাটি হাসপাতালের ছবি দেখাবো, যেখানে হাসপাতালে বেডে রোগী শুয়ে নেই, একটি কুকুর শুয়ে রয়েছে। আর এভাবেই কুকুর অবাধে প্রবেশ করে বিভিন্ন জায়গায়, কারণ সেখানে তো কোনো নার্স নেই, অ্যাটেন্ডেন্টও নেই। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, জুট মিল শ্রমিকরা চিকিৎসার জন্য গেলে বেড পান না, তাদের ফিরিয়ে দেওয়া হয়। ওদিকে ছবিতে দেখা যাচ্ছে এমনকি কুকুরের ডায়ালিসিসও মানুষের হাসপাতালে হয়েছে। আর এবার বেড দখলের ছবি শুরু হয়েছে রাজনীতি। এখানে মানুষকে বলছে কি বেড নেই, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম যে এখানে বেডের উপরে কুকুর ঘুমানো। প্রায় আজকে এক সপ্তাহ ধরে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না এসআই হসপিটালে। এই পরিস্থিতি হচ্ছে এখানকার এসআই হসপিটাল। আমরা যে ওয়ার্ডে গেলাম, কুকুর ঘুমানো, মহিলার ওয়ার্ডে কুকুর ঘুমিয়ে আছে, এবং ওই ওয়ার্ডে কোনো নার্স নেই, কোনো অ্যাটেন্ডার নেই, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। কি চিকিৎসা নামে এখানে কি হচ্ছে? দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই। আমি খবর নেব, এমন ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করব। সন্দেশখালের বিদ্যাধরী খালে কংক্রিটের সেতু ভেঙে পড়ল। সেই বাম আমলে তৈরি হয়েছিল, তার অবস্থা বেহাল। প্রায় বছর হচ্ছে ব্রিজটার অবস্থা খুবই খারাপ। সঠিক সময় যদি রক্ষণাবেক্ষণ হতো বা করা যেত, তাহলে হয়তো আজকের এমন দৃশ্যের সাক্ষী থাকতে হতো না। তাই আমাদের অনুরোধ, যত তাড়াতাড়ি পারা যায় এই ব্রিজটা আবার নতুন করে তৈরি হোক। আজকে এখানে হঠাৎ করে জলের চাপ ছিল, একটু সুইচ গেটের থেকে জল ঢোকার পরে ব্রিজটা ভেঙে পড়ে। আমি আশ্বস্ত করছি যে আগামীকাল থেকে এখানে অস্থায়ী কিছু যাতায়াতের ব্যবস্থা হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে খুব তাড়াতাড়ি যাতে ব্রিজটা হয় তার ব্যবস্থা করা হবে। ভোট আসে, ভোট যায়, জনপ্রতিনিধি পাল্টে যান, কিন্তু যারা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়? অবশেষে বাঁকুড়ার ওন্দা ব্লকের সারেশ কানালি গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিচ্ছে। দীর্ঘদিন ধরে একটা রাস্তার জন্য বলা হয়েছে, সেই রাস্তা যতদিন না পাকা হবে ততদিন তারা ভোট দেবেন না। আর স্বাভাবিকভাবে এই ভোট বয়কটের ডাক দিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ভোট হতে দেবো না, আমরা ভোট দেবো না, আমরা ভোট বয়কট করব। হ্যাঁ, ভোটের কোনো গাড়ি ঢুকতে দেবো নি, আর ভোট করতে দেবো নি। তাতে যদি রাস্তা হয় ভোট হবে, আর যদি ভোটের আগে যদি রাস্তা কমপ্লিট দেখাতে হবে তারপরে আমরা ভোট করব, নাহলে ভোট হতে দেবো না। সামনে জঙ্গল, জঙ্গলে হাতি আছে, আমরা ওই জঙ্গল পেরিয়ে আসতে হয়,
তাহলে আসতে গেলে এবারে ওই খারাপ হতো রাস্তায়, রাত্রের বেলায় সন্ধ্যা হয়ে গেলে প্রথম অসুবিধা হয়। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাজ যদি পাকা রাস্তার কাজ যদি না শুরু হয়, আমরা কোনোভাবে এবছর আর ভোট দিচ্ছি না। নাগরিক সমাজে ভোট দেওয়া মানে শুধু ওই ওই শুধু কলমের একটা কালি নখে দিয়ে দিলাম আর ওই মুড়ি ঘুগনি খাইয়ে দিলাম, এটা তো নয়। ওনাদের তো কিছু কাজ আছে, ওদের প্রতি আমাদের কিছু আশা প্রত্যাশা থাকে। ওনারা জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দেখার কিছু দায়িত্ব আছে ওনাদেরও।